সংরক্ষণ বা রিজার্ভেশন সরকারি চাকুরি, উচ্চশিক্ষা বা ডাক্তারি সহ অন্যান্য যে কোনো কোর্সে আমরা জানি ভারতবর্ষে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী এসসি, এসটি, ওবিসি সবার জন্য নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষণ থাকে। ইদানিংকালে ইডব্লিউএস বলে একটি 10% সংরক্ষণ চালু হয়েছে। আচ্ছা, এই সংরক্ষণটা কি মেধার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে? এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। অনেকদিন ধরেই চলছে যে স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষে কেন সব ক্ষেত্রে এই সংরক্ষণ বা কোটা থাকবে? কেউ 80 পেয়ে ফেল করছে, আবার কেউ 40 পেয়ে পাশ করে যাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। সত্যি কি সংরক্ষণ তুলে দেওয়া প্রয়োজন, না কোনো বিকল্প পথ আছে? আজকে সমস্ত বিষয়টা তথ্যভিত্তিক আলোচনা করব। সংরক্ষণের পক্ষে বিপক্ষে কি আছে না আছে সেটা আপনি আপনার মতামত জানাবেন। তবে আশা করব কথাগুলো শুনে তারপরে আপনি আপনার মতামত আছে অবশ্যই জানাবেন। প্রথমত আমাদের এটা জানা দরকার যে সংরক্ষণ কেন চালু হয়েছিল? ভারতবর্ষে দীর্ঘদিন ধরে একটা জাতিগত বৈষম্য তৈরি হয়, যেটা বৈদিককালে আমরা দেখেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটা কিন্তু কর্মের ভিত্তিতে ছিল, জন্মের ভিত্তিতে নয়। অর্থাৎ ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে এমন কোনো বিধিনিষেধ ছিল না। পরবর্তীকালে সামাজিকভাবে সেটা উল্টে যায় এবং শুধুমাত্র জন্মসূত্রেই মানুষ তার জাতকুল পেতে থাকে এবং কি হয়, অত্যাচার শুরু হয় তথাকথিত নিম্নবর্ণের মানুষের মধ্যে। সেটাকে অস্বীকার করবার কোনো জায়গা নেই, দীর্ঘদিন হয়েছে। সেটাকে দূর করবার জন্যই কিন্তু ভারত যখন স্বাধীন হলো ব্রিটিশদের কাছ থেকে, তখন সংবিধান প্রণেতারা ভারতের সংবিধানে বিভিন্ন পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছে। সেটা কিন্তু আজীবন নয়, 10 বছরের জন্য। 10 বছর পর পর্যালোচনা করে দেখা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হলো, বিভিন্ন রাজনৈতিক দল তারা এই সংরক্ষণটাকে ভোটে জেতার একটা হাতিয়ার করে নিল। যারা পিছিয়ে পড়া তারা দিন দিন আরো পিছিয়ে পড়তে লাগলো, সংরক্ষণটা কিছু লোক শুধু ক্রিম খেতে লাগলো। এই জন্যই হয়তো আজ 80 বছর পরেও যাদের সংরক্ষণ পাওয়ার কথা, সেই তপশিলি জাতি উপজাতিদের কথাই বলছি, আমি জেনারেল বা আনরিজার্ভদের কথা বলছি না, তারা কিন্তু সংরক্ষণ পাচ্ছে না। একটা শ্রেণী যারা সংরক্ষণ পেয়েছে তার ছেলে পাচ্ছে, তার নাতি পাচ্ছে, আর যারা বঞ্চিত তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। সত্যিই কিন্তু যোগ্যরা পাচ্ছে না। এখানেই প্রশ্ন হয়, সংরক্ষণটা কি ওয়ান টাইম হওয়া উচিত না? অর্থাৎ আমি সংরক্ষণ পেয়ে আমি একটা সুযোগ পেলাম, আমি যদি একটা বড় পদে পৌঁছে, তাহলে আমি তো আর পিছিয়ে পড়া শ্রেণী থাকছি না, আমার সন্তান কেন সংরক্ষণের আওতায় পড়বে? এইভাবে করে দেখা যাচ্ছে অনেক ধনী যারা প্রতিষ্ঠিত বড় চাকুরি করে তার সন্তান সংরক্ষণের সুযোগ পাচ্ছে, কিন্তু সেই শ্রেণীরই তপশিলি জাতি উপজাতির একটা গরিব ছেলে মেয়ে তার জায়গাটা কিন্তু পেতে পারত। এভাবে চললে কোনোদিন কি সংরক্ষণ উঠবে? আমি সংরক্ষণের বিরুদ্ধে নই, কিন্তু ভেবে দেখবেন এই জাতিগত বৈষম্য কিন্তু শেষ হয়নি ভারতবর্ষে, এখনো বহু বৈষম্য রয়েছে। এইটার জাতিগত বৈষম্য দূর করার জন্য কঠোর আইন দরকার, এটা নিয়ে আমি পরের পাঠে বলবো। কঠোর আইন দরকার, কিন্তু এই সংরক্ষণ যদি এইভাবেই চলতে থাকে, যুগের পর যুগ কিন্তু সংরক্ষণ চলবে, একটা শ্রেণী ক্রিম খেয়ে যাবে, আর যাদের প্রকৃত সংরক্ষণ দরকার তারা কিন্তু পাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা জেনারেল বা আনরিজার্ভ তারা সবাই কি ধনী? তারা সবাই কি কাউকে অত্যাচার করেছে? অর্থাৎ আপনি কোনো অত্যাচার কারোর উপরে করেননি, আপনার দাদু তার দাদু তার দাদু করে এসছে, তার ফল কেন আপনার সন্তান পাবে? এই প্রশ্নটা কি ওঠে না? কিন্তু রাতারাতি সংরক্ষণ তুলে দিলে যে সব সমস্যার সমাধান উঠবে তা নয়। আমার মনে হয়, আমার অন্তত যেটা মনে হয়, যে সংরক্ষণের ক্ষেত্রে একটা ক্রিমি লেয়ার দেখার সময় এসেছে। আর্থিক সচ্ছলতা দেখাটা খুব প্রয়োজন, এবং যেটা আগে বললাম ওয়ান টাইম। আমি যদি সংরক্ষণ পাই, একটা বড় জায়গায় আমি একটা অফিসার হয়ে গেলাম, কোন শিক্ষক, অধ্যাপক বা আরো বড় জায়গায় পৌঁছেছে, তার সন্তানও সে সংরক্ষণের সুযোগ পাচ্ছে। সেই সংরক্ষণটা থাক, তপশিলি জাতিই পাক তার সংরক্ষণ, আমি বলছি না তুলে দেওয়ার কথা, কিন্তু সেই সংরক্ষণটা তপশিলি জাতির মধ্যে একজন গরিব সন্তান পাক। তপশিলি উপজাতির থেকে কেউ একজন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তিনি তো অনেক বেশি সুযোগ সুবিধার সম্বন্ধে অবগত হয়েছেন, তিনি তো প্রতিষ্ঠিত হয়েছেন, তাহলে তার সন্তান আবার সংরক্ষণ কেন পাবে? সেই সংরক্ষণটা থাক, সেটা ওই শ্রেণীর একটা গরিব পাক যে সত্যি সংরক্ষণ প্রয়োজন। এটা কি যুক্তিযুক্ত নয়? আর ধীরে ধীরে এটা নিয়ে পর্যালোচনা করার সময়ও এসছে, না হলে এটা কিন্তু ভোট
যে তার একটা অস্ত্র হয়ে যাচ্ছে এবং সংরক্ষণ এরকম বছরের পর বছর চলবেই। ৮০ বছর কেন, হয়তো ৮০০ বছর পরেও কিছু মানুষ এর ফয়দা নিয়ে যাবে আর কিছু মানুষ যারা প্রকৃত সংরক্ষণ প্রয়োজন তারা পিছিয়ে যাবে। বহু জেনারেল কাস্ট বা আনডিজার্ভড আছে যাদের পেটের ভাত জোটে না, কিন্তু তারা কোনো সরকারি সুযোগ এই ধরনের সংরক্ষণ পাচ্ছে না। কিন্তু অপেক্ষাকৃত আমার এলাকায় দেখা আছে এরকম ৮০ বিঘা ১০০ বিঘা জমি বাড়িতে চাকুরি করে, তারপরে তার ছেলে স্টাইপেন্ড পাচ্ছে, সংরক্ষণ পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু একটা রিক্সা চালায় শুধুমাত্র তার জন্মগত কারণে। এই ঘরে তার জন্ম হয়েছে বলে তিনি সেই সুযোগটা পাচ্ছে না। এটা কি আরেকটা বৈষম্য তৈরির রাস্তা নয়? একবার ভেবে দেখবেন আপনারা। এর সমাধান তাহলে কি? আমার মনে হয় প্রথমত এটা এতদিন ধরে চলার আগে প্রত্যেক ৫ বছর বা ১০ বছর পর পর্যালোচনা করা যায়। একটা এক্সপার্ট কমিটি হোক। তারা পর্যালোচনা করুক সারা দেশে। কাদের সংরক্ষণ প্রয়োজন আছে, কাদের নেই। আর ওয়ান টাইম হোক, একটা নির্দিষ্ট স্ল্যাব রাখা হোক যে এই পর্যায়ের উপরে যদি তুমি চাকরি বা অর্থনৈতিক সুবিধা অর্জন করো তাহলে আর তোমার সন্তান সংরক্ষণটা পাবে না। সেই কোটা থাকুক, কিন্তু সেই জাতিরই গরিবরা পাক। তবে একদিন সংরক্ষণটা বন্ধ হবে। নাহলে তো একটা শ্রেণী সুযোগ নিয়েই যাবে। এই শ্রেণীর মধ্যে উপশ্রেণী তৈরি হবে। এটা কিন্তু একটা বঞ্চিতরা আরো বঞ্চিত হবে। পর্যালোচনা দরকার আর বঞ্চিতদের সুযোগ দিতে হবে। যারা প্রকৃতই পিছিয়ে আছে তাদের সুযোগ দেওয়া হোক। শিক্ষার মানের উন্নতি করা হোক। আর এই ইদানিং এটা এতটাই বেশি চর্চা হচ্ছে কারণ সরকারি চাকরিটা সংকুচিত হয়ে যাচ্ছে। তারপরে সেখানে এত পরিমাণ সংরক্ষণ হয়ে যাওয়ার ফলে সাধারণ অনেক মেধাবী কিন্তু বঞ্চিত হচ্ছে। তাদের কথাও ভাবার দরকার আছে। আর একদিনে কিন্তু সংরক্ষণ বন্ধ করা সম্ভব নয়। এটাকে ধীরে, ধীরে অনেক বিকল্প হতে পারে। চিন্তা ভাবনা স্তরে এনে বোধহয় এটা নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। না হলে ভবিষ্যৎ কিন্তু অনেক কিছুর জন্ম দিতে পারে, অনেক আশঙ্কার তৈরি হতে পারে। সেটা কোনো অন্য পথের কথা আমি বলছি না। কিন্তু সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তার কিন্তু প্রয়োজন আছে। আর আরেকটা বিষয় যেটা আসে, মেধার ক্ষেত্রে সংরক্ষণটা খুব মানে খারাপ মনে হয় একটা দেশের জন্য। কিরকম? আমি আগেও বলেছি আমি সংরক্ষণের বিরুদ্ধে নই। ১০ টা সিট রিজার্ভ রইল। ২০ টা সিট, ৩০ টা সিট রিজার্ভ রইল। কিন্তু তোমাকে নম্বরে এইটা পেয়েই আসতে হবে। ওই সিটটাই কোনো জেনারেল ঢুকবে না। ঠিক আছে? কিন্তু নম্বরের ক্ষেত্রে যদি পিছিয়ে যায়, একজন ৮০ পেয়ে সুযোগ পাচ্ছে না, একজন ৪০ পেয়ে সুযোগ পাচ্ছে। এতে তো মেধার অবমূল্যায়ন হচ্ছে। তার জন্য সিট রিজার্ভেশন থাক। কিন্তু তোমাকে এই নির্দিষ্ট কা মানে কোটাটা পূরণ করতে হবে। এই কাটমার্ক পেলে তুমি তবেই এই সুযোগটা পাবে। এইরকমও বোধহয় বিকল্প একটা ভাবার দরকার আছে। না হলে কিন্তু কিছু ক্ষেত্রে বোধহয় এই বৈষম্যটা আরো বাড়ছে। তবে সংরক্ষণ রাতারাতি ভারতবর্ষে কিন্তু তুলে দেওয়া সম্ভব নয়। এর জন্য গভীর পর্যালোচনা দরকার। যাদের প্রকৃত প্রয়োজন আর্থিকভাবে হোক এবং সামাজিকভাবে যারা পিছিয়ে আছে এসসি, এসটি, ওবিসি, তাদের মধ্যে যাদের প্রকৃত প্রয়োজন, যারা এতদিন সুযোগ নিয়ে এগিয়ে গেছে, তাদের বাদ দিয়ে সেই শ্রেণীর মধ্যেই যারা পিছিয়ে আছে তারা সংরক্ষণটা পাক। এটা অন্তত আমার ব্যক্তিগত মত। আরো অনেক উপায় থাকতে পারে। আপনারা জানাবেন কোনটা ঠিক, কোনটা করলে এই পথ থেকে আমরা দেশের প্রকৃত উন্নয়ন করতে পারবো। কেউ বঞ্চিত হবে না। আবার যারা পিছিয়ে আছে তারাও যাতে সুযোগ পায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।